রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করছি। সকলকে গুড মর্নিং জানিয়ে রোজকার মতো আজকের ব্লগটি আমি শুরু করলাম। প্রতিদিন আমি ঠাকুরঘর থেকে প্রায় প্রতিদিনই ঠাকুরঘর থেকে ব্লগ শুরু করি। আজকে আমি বেডরুম থেকে ব্লগটা শুরু করলাম, কারণ আমরা সবাই মিলে আজকে একসঙ্গে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে জানালা খুলে দিলাম, আর দেখুন কত সুন্দর শীতের রৌদ্র বিছানায় পড়েছে। মানে ঘরের ভেতরটা আলোময় হয়ে গেল, আর ঘরে যেন একটা আলাদা ফ্রেশনেস আসলো। বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিলাম, এখন ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আজকে আপনাদের দাদা ভাই জানি না কেন আমাকে হাজার গোলাপ গিফট করেছে। কেন হাজার গোলাপ দিয়েছে এই টুইস্টটা এখন রইল, ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন। আর এখন এই যে কাঁথা কম্বলগুলো আমি ভাঁজ করে গুছিয়ে নিলাম, এগুলোকে ট্রাঙ্কে তুলে রাখবো, কারণ মেয়েকে গতকাল পিজিতে রেখে এসেছি। এই বিছানাগুলো আর এখন লাগবে না, ও যখন আসবে তখন বার করব। যখন আসবে ততদিনে তো ময়লা ধুলো পড়বে, তাই ট্রাঙ্কে তুলে রেখে এসে ওর বেশ কিছু জামা কাপড় রয়ে গেছে মানে কি, এগুলো বাড়িতেই থাকে, ও এসে ব্যবহার করে। এগুলোকে এখন ভাঁজ করে পরিষ্কার করে তুলে রাখছি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেচে ধুয়ে ওর ওয়ারড্রবে তুলে রাখছি। যখন আসবে তখন ও এই পোশাক বার করে পরবে। গত বৃহস্পতিবার কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি, কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ মেয়েকে পিজিতে রাখতে গেছিলাম। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে মেয়েকে পিজিতে রেখে এলাম। ওর বেশ কিছু কাজকর্ম সেখানে আছে। কাজকর্ম বলতে ও তো পড়াশোনা করে, টিউশন আছে, নাচের ক্লাস আছে, এগুলোর জন্য ওকে চলে যেতে হলো। ওর থাকার ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারলো না। আর ওর একটু বান্ধবীদের সঙ্গে ঘোরাঘুরিও আছে, এক্সাম ছিল, এক্সাম হয়ে গেছে তো, তাই বান্ধবীরা সবাই মিলে একটু ঘুরবে। ওকে ডাকলো যে আই, বেশি দিন বাড়িতে থাকতে হবে না। আরও 2-1 দিন থাকার ইচ্ছা ছিল, যেহেতু সবাই মিলে একটা জায়গায় বেড়াতে যাবে, কাছেই যাবে, ও কলকাতাতে থাকে তো কাছেই যাবে। যাই হোক, সেই কারণে ও চলে গেল। আর এখন আমি তো ওই যে বললাম ভিডিও শ্যুট করতে পারিনি, এটা শুক্রবারের ভিডিও শ্যুট করা। এটা এডিটিং করে শনিবার দিন আমি আপলোড করে দেবো আপনাদের কাছে, শনিবারে যাবে। আপনারা দেখে কমেন্ট করে জানাবেন ব্লগটা আমার কেমন হয়েছে। আর আমি যখন ঘর ঝাঁট দিই, দেখলেন তো খাটের তলা, আলমারির তলা, ক্যাবিনেটের তলা, ড্রেসিং টেবিলের তলা, সমস্ত তলায় বারুণ ঢুকিয়ে খুব ভালো করে ঝাঁট দিয়ে ময়লা ধুলো বার করে নিই, বা মাকড়সার ঝুল হলে সেগুলোকে ভেঙে দিই। ঘর ঝাড় দিয়ে মুছে নিয়ে এখন নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি চা খেতে। আজকে চা আমি বানাতে পারিনি, আপনাদের দাদা ভাই বানিয়েছে, বানিয়ে খেয়ে ও বাজারে গেছে, ছেলেও খেয়ে নিয়েছে, শুধু আমার চাটা রয়ে গেছে। এখন চা গরম করে মুড়ি ছোলা আর 2টো টোস্ট বিস্কুট নিয়ে বসেছি। চাটা খেয়ে নিয়ে যাব রান্নাঘরে, কারণ গতকাল যে ওই যে বলছিলাম ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাই কাজ শুরু করতেও দেরি হয়ে গেছে, যার কারণে আপনাদের দাদাভাই আজকে সকালবেলা আমাকে একটু হেল্প করে দিয়েছে চাটা করে। আমার কিন্তু আর চা করতে হয়নি বলে বেশ আনন্দ লাগছে। অন্যর হাতের চা নিজেকে করতে হয়নি, খেতে ভীষণ মজা লাগলো। এরকম গিফট মাঝে মাঝে পেলে কিন্তু ভালোই লাগে। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর কত বাসন রয়ে গেছে দেখুন। মানে আগের দিন যখন বেরিয়ে গেছিলাম, এই যে ফ্রাইড রাইসের কড়াটা, এটা বুধবারে রান্না হয়েছিল, সেই কড়াইটা জল বুলিয়ে রেখে চলে গেছিলাম। আর বেশ কিছু বাসনও আমি জল বুলিয়ে রেখে চলে গেছিলাম, মেজে ভালো করে ধুতে পারিনি, কারণ অনেক ভোর ভোর বেরিয়ে যেতে হয়েছিল। এই কারণে বাসনগুলো সমস্তটাই রয়ে গেছে। এখন এই বাসনগুলো মেজে নেব। আর সকালে চা খেয়েছি সেই বাসনও আছে, রাত্রিবেলায় এসে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসন আছে, প্রচুর বাসন হয়েছে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো মেজে নেব, ভালোই লাগবে। নিজের কাজ নিজেকে করতে হবে, আর এর থেকে ভালো আর কি হতে পারে। আর আমি কোনো হেল্পিং হ্যান্ড নিই না, নিজের কাজ নিজেই করি। বাসন অন্যের হাতের মেজে নেওয়া আমার ঠিক পছন্দ হয় না, আর যখন না পারবো তখন নিতে হবে, আর যতদিন পারি নিজেই মেজে ধুয়ে নিই, এই আর কি। হেল্পিং হ্যান্ড মাঝে মাঝে নেওয়ার চেষ্টা করি, কিন্তু পাওয়া যায় না গ্রামের দিকে ভালো। আর যখন যাদের পাই তাদের হাতের কাজ আমার ঠিক পছন্দও হয় না, যার কারণে নিজেই চেষ্টা করি মেজে নিতে। দেখুন সমস্ত বাসন মেজে নিয়েছি, রান্নাঘরের বেসিন পরিষ্কার করে নিয়েছি, আপনাদের দাদাভাই মাছ এনেছিল, মাছ ধুয়ে নিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছিলাম দেখলেন তো, সেই ভাতের ফ্যানটা উপর দিয়েছি। আর ধুয়ে পরিষ্কার করে মুছে নেওয়া গ্যাসে প্রথমেই দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধ জাল দিয়ে নিয়ে তবে মাছ রান্না করতে শুরু করব।
দুধে বলক চলে এসেছিলো, দুধটা নামিয়ে ঝুড়ি দিয়ে ঢেকে রেখে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ আজকে রুই মাছ আনা হয়েছে, এতে মশলা দিচ্ছি। মশলা হিসাবে জিরে মানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট রেডি করে নিলাম, আর ওই জিরে গুঁড়ো দেবো, তাহলেই মাছটা হয়ে যাবে, মাছের মশলাটা রেডি হয়ে যাবে। মশলাটা রেডি করে রেখে একটু লাল লঙ্কার গুঁড়ো কৌটোতে ঢেলে নিলাম, কারণ লাল লঙ্কার গুঁড়োটা ফুরিয়ে গেছিলো। এখন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর মশলাটা কষিয়ে নিয়েছি, দেখুন পেঁয়াজ ভেজে একটা টমেটো দিয়েছি, আর ওই যে মশলার পেস্টটা দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়েছি, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। টমেটো দিয়ে রুই মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে, আমাদের বাড়ির সবাই ভালোবাসে, সেই কারণে আমি টমেটো দিয়েই মাছের ঝোলটা বেশিরভাগ দিন করে থাকি। মাছের ঝোলটা হয়ে গেল, এদিকে মাছগুলো দিয়ে মানে এখন যেহেতু শীতকাল একটু গরম জল দিলাম, তাহলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে। ঢাকা লাগিয়ে দিলাম, দিয়ে পালং শাক এনেছে আপনাদের দাদা ভাই, পালং শাকটা কেটে নেব। প্রথমে বাছতে হবে, কারণ পালং শাকের ভেতরে ঘাস আর মানে পাকা পাতা থাকে, পালং শাকেরই পাকা পাতাগুলো থাকে, সেগুলো বেছে ফেলে দিয়ে গোড়াটা কেটে গোড়ার মানে শেকড়টা ফেলে দেবো, দিয়ে কুচি কুচি করে কেটে নেব। পালং শাক আর আলু দিয়ে ডালনা করব, বেগুন দিলে ভালো লাগে, কিন্তু আমার ছেলে বেগুন খেতে চায় না, তাই আলু দিয়েই পালং শাকের ডালনাটা করব। তাহলে আজকের আমাদের দুপুরের মেনু হচ্ছে পালং শাকের ঝাল আর মাছের ঝোল। দেখুন মাছের ঝোলটা আমার অলরেডি হয়ে গেছে, আর ওদিকে আমার পালং শাকটাও মাছের ঝোল হতে হতে কেটে নেওয়া হয়ে গেছে। এখন মানে পালং শাকটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ পালং শাকে অনেক বালি টালি থাকে, তাই ডুবো জলে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে রাখলাম। 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো বালি না থাকে। বালি থাকলে পারে পালং শাকই বলুন, যে কোনো শাকই বলুন, খেতে কিন্তু ভালো লাগে না, খাওয়ার সময় মুখে কিচকিচ করে বাঁধে। এখন বেসিনটা ভালো করে ওই জল দিয়ে ধুয়ে মানে পালং শাকের ধোয়া জলটা দিয়ে ধুয়ে নিয়ে শাকের জলটা ঝরাতে রেখেছি, আর এদিকে আলুটা কষিয়ে নিয়েছি। ওই কাঁচা লঙ্কা দিয়েছি আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আলুটা কষিয়ে নিয়ে শাকগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখন চলে এসেছি বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে নিতে। ঠান্ডা জলেই আমার কিছু কুর্তি আর ছেলের কিছু জামা কাপড় ভিজিয়ে নিলাম, ছেলের না মেয়ের জামা কাপড় ভিজিয়ে নিলাম, আর আপনাদের দাদা ভাইয়ের 2-1টা গেঞ্জি আছে, ইনার গেঞ্জি যেগুলো, ওগুলো ভিজিয়ে নিয়ে এসে দেখুন রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছিল না, রান্নাঘরে টুকিটাকি এই বাসনগুলো ছিল, ওগুলো ধুয়ে নিয়েছি। এখন জামা কাপড়গুলো মোটামুটি ভিজে গেছে, এগুলো বেশি ময়লা হয়নি, গুঁড়ো ময়লা মতো হয়েছে। ওই যে গতকাল গেছিলাম কলকাতায়, সেখানে একটা কুর্তি পরা হয়েছিল, আর 2টো কুর্তি 2 দিন বিভিন্ন পারপাসে পরা হয়েছে, সেই কুর্তিগুলো ধুয়ে নিচ্ছি। আর মেয়ের কিছু পোশাক আছে যেগুলো পরে রেখে গেছিলো, আর আমার এই সায়াটা ছিল নতুন সায়াটা জল ধোয়া করা হয়নি, সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল নিংড়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার প্রথমে আমার কুর্তিগুলো কেচে নিচ্ছি, কারণ জল বেশি নষ্ট করব না, এটা তো আমি বরাবরই বলি, জল হচ্ছে অমূল্য প্রাকৃতিক সম্পদ, এটাকে নষ্ট করা কখনোই উচিত নয়। তাই চেষ্টা করি বেশ কিছু জামা কাপড় কেচে নিয়ে যে জলটা দিয়ে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই, সেই জলটা ব্যবহার করে আবার কিছু জামা কাপড় কেচে নিতে, মানে অল্প কিছু জামা কাপড় কেচে নিতে, যাতে জল নষ্টটা কম হয়, কম জল নষ্ট করব, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এই যে ধুচ্ছি, এই ধোয়া জলটা দিয়ে ওই যে আপনাদের দাদা ভাইয়ের 2টো ইনার গেঞ্জি আছে, ওই ইনার গেঞ্জি 2টো কেচে নেব, তাহলে জলটা অপচয়টা কম হলো। এটাই আর কি আমি বলছি, জল অপচয় করা একদমই ভালো নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল আমাদেরকে অবশ্যই সেভ করে রাখতে হবে। এই জামা কাপড়গুলো কেচে দূরে সরিয়ে রাখলাম, কারণ ওই যে আপনাদের দাদা ভাইয়ের গেঞ্জি 2টো কাচবো, তাতে সার্ফের যে জলটা ছিটবে, সেই জলটা কাঁচা জামা কাপড়ে পড়বে, তাই দূরে রেখে এলাম। আর গেঞ্জির গলার কাছটা ভালো করে ডলে নিচ্ছি, ইনার গেঞ্জি তো ওই গলাটা ভালো করে ডলে নিয়ে কাচলে পারে খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। বেশি ময়লা আমি হতে দিই না, অল্প অল্প ময়লা থাকতেই জামা কাপড় কেচে নিই। আর আপনারা তো জানেন আমার ওয়াশিং মেশিন নেই, যার কারণে আমি হাতেই সমস্ত জামা কাপড় কাচি, অল্প ময়লা হতেই কেচে নিই, আমার তেমন কিছু অসুবিধা হয় না। আর ওই যে বাকি জলটা ছিল, সেই জলটা দিয়ে
ওই তাগাটা ভালো করে ধুয়ে নিলাম, নিজের হাত পাটাও ধুয়ে নিলাম, জলটা নষ্টটা কম হলো। এখন চলে এসেছি এই দিকের ছাদে জামা কাপড় মেলতে। এখন প্রায় বেলা 1টা মতো বাজে। রৌদ্র চারিদিকে থাকলেও আমাদের ছাদে নেই, কারণ এই পাশে একটা গাছ আছে, সেই গাছে ছায়া পড়ে আর কি। তবুও রোদের যে আভাটুকু আছে তাতে জামা কাপড়ের উপর অংশটা শুকিয়ে যাবে, আর ভেতরে যেটুকু ভেজা থাকবে ঘরের ভেতরে রাত্রিবেলায় দড়িতে মেলে রাখবো, শুকিয়ে যাবে। দেখুন সমস্ত জামা কাপড় আমার মেলে নেওয়া হয়ে গেছে। আর এই যে মেলে নেওয়ার পর বালতি দুটো আমি নিচে নিয়ে যাচ্ছি মনে করে, প্রায় দিনই ছাদে রেখে চলে যাই। আজকে মনে করে বালতি দুটো নিচে নামিয়ে নিয়ে এসেছি। তারপর স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন পুজো সেরে নেব। প্রথমেই প্রদীপ জ্বেলে নিয়েছি, ধূপ ধরিয়ে নিলাম, ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছি। আর আমার গুরুদেবের শ্রীচরণে একটা পঞ্চমুখী জবা অর্পণ করলাম, আর দিলাম তুলসী পাতা আর কি। তুলসী পাতা তো গুরুদেবকে দিতে হয়, আমি জানি, সেই মতোই গুরুদেবের শ্রীচরণে তুলসী পাতা অর্পণ করলাম। মা লক্ষ্মীর শ্রীচরণে একটা পঞ্চমুখী জবা অর্পণ করলাম, আর বাবা মহাদেবের মাথায় জল ঢেলে সাদা নয়নতারা ফুল দিলাম। এবার আমি আরতিটা সেরে নিচ্ছি। আমার পুজো পাঠ কমপ্লিট হয়ে গেল দুপুরবেলার। এবার যাব নিচে গিয়ে আমি আপনাদের সঙ্গে সেই টুইস্টটা শেয়ার করব, যে টুইস্টটা আমি প্রথমেই ব্লগের শুরুতে বলেছিলাম। আপনাদের দাদাভাই আমাকে 1000 গোলাপ গিফট করেছে। দেখুন কত সুন্দর গিফট আমার জন্য এনেছে, আমি কত খুশি হয়েছি বলুন তো। আমার এক্সপ্রেশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা খুশি হয়েছি। কি গোলাপ মা এটা? এটা হাজারি গোলাপ বলছে, দেখ কি সুন্দর ফুলগুলো, এক থোকায় প্রচুর ফুল হয়েছে। বলছে হাজারি গোলাপ, একটা থোকাতে প্রচুর ফুল হবে, দেখিস কত ফুল, ছোট 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 প্রচুর ফুল। এটা হাজারি গোলাপ। এটা হচ্ছে পিটুনিয়া, বুঝলি? দেখ, আগামী দিন শনিবার আছে, শনিবারে বোটিং করবো। শনিবারে কাজের চাপটা একটু কম থাকে। ঠিক আছে, শনিবারে বোটিং। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়েছি। আর আমার তুলসী গাছটা আজকে আমি আপনাদের দেখাবো। সন্ধ্যা প্রদীপ জ্বেলে দেওয়ার পর গাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে দুপুরবেলায় স্কুল থেকে ফেরার সময় আপনাদের দাদাভাই হাজারি গোলাপের একটা চারা এনেছে বাড়িতে, সেটাই লাগাবো। সেটা আমাকে গিফট করেছে, ওই জন্য বললাম 1000 গোলাপ গিফট করেছে।